জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই অপেক্ষায় রয়েছে বাঙালি। শীতকাল কিন্তু খেয়ে আরাম। ছোটরা সবজি খেতে কিন্তু মোটেই পছন্দ করে না। বাটির মধ্যে যে চাটটা দেওয়া হয় ওটাতে আমি সেইটা বাটিটাই তৈরি করি পালং শাক দিয়ে। কদবেলটা যেভাবে দিদা ঠাকুমারা বেশ কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের কিমাটাকে বিভিন্ন মশলা দিয়ে পেস্ট করা হচ্ছে, তো ওর মধ্যে কদবেল মাখাটাকে স্টাফ করতে পারি। আর নলেন গুড়ের পায়েস কিংবা মিষ্টি বিভিন্ন রকমের পিঠে। নলিনী ইলিশ এটা আমার নিজস্ব রেসিপি ছিল। 2 টেবিল চামচ মতো গুড় লাগবে, তো ওটা দিয়েই কিন্তু আমি স্টার্ট করছি। হঠাৎ করে গেস্ট এসে গেছে, এই কাপ কেকটা যেহেতু আমার মাইক্রোওভেনে 2 মিনিট লাগে সময়। ব্রেকফাস্ট সেই সময়টা একটা তাড়াহুড়োর সময়। আগের দিন রাত্রিবেলা শোয়ার আগেই 1 কাপ চাল 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে শুতে চলে যাই। শীতকালীন যা খুশি সবজি দাও চট করে বেরিয়ে যাওয়া যায়। শীতের মৌসুম তো প্রায় এসেই গেছে, উত্তরের ঠান্ডা বাতাস মোটামুটি ঢুকতে শুরু করেছে, আর কদিন পরেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই অপেক্ষায় রয়েছে বাঙালি। তবে সেই সঙ্গে কিন্তু শীতকালীন যে সমস্ত রোগ ব্যাধি সেই সমস্ত কিন্তু অপেক্ষা করছে বাঙালিদের জন্য। এবং সেই সময় এই শীতের মরশুমে নিজেকে ভালো রাখতে বা সুস্থ রাখতে কি খাবেন, কি ধরনের খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে, সেই ধরনের নানান পরামর্শ আপনারা শুনছেন বিভিন্ন পডকাস্টে বিশেষজ্ঞদের থেকে। তবে সেই সমস্ত খাবার কিভাবে প্রস্তুত করবেন সেই সংক্রান্ত নানান বিষয় জানাতে আজ দ্য ওয়ালের স্টুডিওতে আমরা পেয়েছি রন্ধন শিল্পী রঞ্জনা দাসকে। নমস্কার দিদি। নমস্কার, অনেক স্বাগত দ্য ওয়ালে আপনাকে। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। কেমন আছেন বলুন? খুব ভালো, তবে একটু শীতের জন্য তো একটু প্রিকশন নিতেই হচ্ছে। খাবার দাবার সে যে কোনো দিক থেকেই হোক না কেন। তো আপনি একজন রন্ধন শিল্পী হিসেবে মানে আপনার কাছেই এটা জানার যে এই শীতের সময় কোন খাবারটা কিভাবে খেলে সুস্থ থাকা যাবে। প্রথম কথা বলি, যেহেতু রান্না নিয়েই কাজ আমাদের, তো সেই ভাবনা চিন্তা থেকে রান্নাটা কিন্তু শীতকালে খুব মানে করে আনন্দ পাওয়া যায়। মানে যেদিকে তাকাচ্ছি বাজারে যেমন বিভিন্ন সবজি ফলেরও বিভিন্ন রকম ভ্যারাইটি, তো রান্নার সঙ্গেই সাহায্য রেখেই বলি যে শীতকাল কিন্তু খেয়ে আরাম। ঠিক, রান্না করেও আরাম এবং খেয়েও আরাম। ঠিক, বাজারে গেলে রং বেরঙের সবজির মেলা দেখতেও ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে যখন বাজারের ব্যাগটা উপর করি না, মানে এত কালারফুল, মানে টমেটোর লাল রং, তার পালং শাক যেটা সবুজ রং, মানে বিভিন্ন কালার, ফুলকপি সাদা, মানে রং বেরঙের পুরো রামধনু এক ব্যাপারটা আর কি। তো আপনি সবজির কথাই যখন বলছেন, সবজি খাওয়াটা তো ভীষণ উপাদেয় এবং বিশেষজ্ঞরা সবসময় বলেন যে সবুজ শাকসবজি খাওয়াটা প্রয়োজন, কিন্তু ইদানিং এই প্রজন্মের ছেলেমেয়েরা কিংবা ছোটরা সবজি খেতে কিন্তু মোটেই পছন্দ করে না, বিশেষ করে এই পালং শাক যেখানে প্রচন্ড পরিমাণে প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে। তো সেই পালং শাকটাই ঠিক কিভাবে তৈরি করলে বা রান্না করলে বাচ্চারাও খেতে পারবে আবার উপাদেয় হবে, মুখরোচক? আমার মনে হয় কি, পালং শাকটা তো বাচ্চারা খুব একটা খেতেও চায় না, সত্যি কথাই। তো ওদেরকে ওদের মতো করে বুঝতে হবে। আচ্ছা, মানে ওরা যেরকম, ধরো মানে আমি যেটা বাড়িতে করি, যদিও আমার ছেলে মেয়ে বড়, কিন্তু আমার মনে হয় যখন বাচ্চারা আসে আমার কাছে ক্লাস করতে, তো আমার মনে হয় বাচ্চাদের যদি একটু চাট মতো করে দেওয়া যায়, তো সেই চাটটার যে কি বলবো বাটি, আমি সাধারণত বাটিটা ওদেরকে, বাটির মধ্যে যে চাটটা দেওয়া হয় ওটাতে আমি সেইটা বাটিটাই তৈরি করি পালং শাক দিয়ে। মানে একটা বেসন আর পালং শাকের পিউরি দিয়ে ডোটা করে ওটাকেই যদি ফ্রাই করে বা মাইক্রোওভেনে করে নেওয়া যায়, আর তার মধ্যে যদি চাটটাকে গুছিয়ে দেওয়া যায়, ওদের কিন্তু কাছে ওটাই একটা অন্যরকম লাগবে আর ভীষণ ইউনিক লাগে। ঠিক ঠিক, খেতেও তেমন ডেলিশিয়াস, এবং ওটা দিয়েও তো ওদের পেটে তো কিছু তো যাচ্ছে, এই আর কি। এই পালং শাকের মানে উপকারিতা কি কি সেটাও যদি একটু মানে বলেন। প্রচুর পরিমাণে জল থাকে, ভিটামিন এ সি সবটাই থাকে। যতটা তুমি এই শীতকাল ছাড়া তো খুব একটা পাওয়া যায় না পালং শাকটা, যেটুকু পাওয়া যায় সেটা তো স্টোরেজ, ওটার কথা বলছি না, কিন্তু যেটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, তো শরীরকে যেটা আমাদের জলের পরিমাণটা কিন্তু পালং শাক অনেকটা পূরণ করে দেয়। প্লাস হচ্ছে এখানে ভিটামিন সি থাকে কিছুটা, আর ভিটামিন বিও থাকে। তো সেই ক্ষেত্রে পালং শাক দেখতে গেলে খুবই একটা কি বলবো, নিউট্রিশন ভ্যালুটা সাংঘাতিক মাত্রায় রয়েছে। আরো একটা জিনিস যেটা এই শীতকালে পাওয়া যায় এবং সেটার জন্য অনেক মেয়েরা ভীষণ পাগল, রাস্তায় বা ঘাটে যেখানেই বাজারে দেখতে পাওয়া যায় কদবেল, কারণ মেয়েরা তো ভীষণ টক খেতে ভালোবাসে, অধিকাংশ মেয়েরা, আমি সবার কথা বলবো না। তবে সেই কদবেলটা যেভাবে দিদা ঠাকুমারা বেশ কাঁচা লঙ্কা দিয়ে
ধনেপাতা সর্ষের তেল দিয়ে। ধনেপাতা দিয়ে ঠিক। বেশ মেখে দুপুরবেলা শীতের রোদে খেতে বেশ দারুণ মজা দারুণ লাগে। লাগে, সত্যিই তাই। সেই কদবেলটার তো একটা চিরাচরিত ওই মাখাটাই আমরা খেয়ে এসেছি, কদবেল হ্যাঁ। দিয়ে কি আর কিছু মানে অন্যরকম বানানো হ্যাঁ, যায়? মানে আমি যেটা করি হুম। সেটা ধরো বাড়িতে গেস্ট আসলে যখন আমরা কোনো কিছু ফ্রাই আইটেম দিই, তো তার সঙ্গে একটা করে আমাদের কিছু একটা ডিপ দিতে হয়, অথবা ধরো কিছু একটা সস দিতে হয়, মানে চাটনি একটা চাটনি কিছু। তো একটা কিছু দিতে হয়, তো সেটাকে আমি একদম বাদ দিয়ে দিই। বাদ দিয়ে কি আচ্ছা। করি, ধরো একটু চিকেনের কোনো পপকর্ন তৈরি করলাম, তো তার মাঝখানে যে চিকেনের কিমাটাকে বিভিন্ন মশলা দিয়ে পেস্ট করা হচ্ছে, তো সেটাকে একটুখানি মানে ড্রাই করে আমি পেস্টটা করি, যাতে আমি ওর মধ্যে কদবেল মাখাটাকে স্টাফ করতে পারি। তো আচ্ছা। ওই যে আমি একটা বাইট দেবো না, তো তার মধ্যে ওই আমার আর কোনো সস আলাদা করে লাগছে না, যেহেতু আচ্ছা। আমি ওইটার মধ্যে ওটাকে স্টাফ করে দিয়েছি। ফলে একটা টক ভাব। হ্যাঁ, একটা তার। টক মিষ্টি ভাব, মানে ঠিক। যে যেরকম সুগার মানে এ করবে সেটা নিয়ে খুব ভালো লাগে খেতে। আর কদবেলের একটা খুব একটা বিকট গন্ধ আছে, কিন্তু কিন্তু সেইটা কি কেটে যায় তাতে? হ্যাঁ, একদম কেটে যায়, ওটাতে খুব একটা থাকে না। তবে আমার মনে হয় ওই যে কদবেল মাখাটা, ওটা একটুখানি ফ্রিজে আধ ঘন্টা রেখে দিলে ওটা হয়ে যায়, গন্ধটাও চলে যায়। চলে যায়। দেন তুমি ওটার মধ্যে স্টাফ করো, ওটার খাবার। আর এমনিতেও তো আমরা তো প্রচুর পরিমাণ ধনেপাতা দিই কদবেলে, ঠিক তো সেই গন্ধটা না ওইটাকে ডমিনেট করে দেয়, ঠিক। খুব একটা মানে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, মানে আমরা সাধারণত যেভাবে খাই, কিন্তু রন্ধন শিল্পীদের থেকে এই শৈল্পিক ব্যাপারগুলো খানিকটা জানতে পারলে আরো আর এনহ্যান্স একটা করা কথা যায়। বলি তোমাকে, আমি কদবেলে সাধারণত সুগারটা দিই না, চিনিটাও একটু দিতে হয়, তো হ্যাঁ হ্যাঁ। আমি সুগারের বদলে হয় হানি দিই, আচ্ছা। অথবা আমি নলেন গুড়টা ইউজ করি। আচ্ছা। মানে এইটাতে না অন্যরকম একটা মানে ঠিক বোঝানো যায় না, মানে এইসব ব্যাপার বলতে গেলেই না এটা মানে কেমন একটা জিভে জল অনুভূতি। এসে যায়। একদম ঠিক, একদম। ঠিক। আর নলেন গুড় এবং মধু গুড় এই দুটোই তো ভীষণ শরীরের পক্ষে ভীষণ উপকার। ভালো। হ্যাঁ, হ্যাঁ। আমরা যতটা পারা যায় চিনিটাকে চিনিটাকে অ্যাভয়েড avoid করা করা যায়, যায়। তাহলে তো ভালো। মানে বিশেষ করে হানি দিয়ে কখনো খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, তো নলেন গুড়ের কথা আপনি বললেন, এইটাও তো শীতের একটা অন্যতম পার্ট। ঠিক, মানে ঠিক। শীত আসা মানে শীতের বাতাসে, ঠান্ডা বাতাসে যেন নলেন গুড়ের গন্ধ মিশে থাকে। আর নলেন গুড়ের পায়েস কিংবা মিষ্টি, বিভিন্ন রকমের পিঠে, এগুলোই আমরা সবসময় দেখে এসেছি। এই নলেন গুড় আর কোন খাবারকে মানে খুব টেস্টি করে দেয়? মানে ওই একটার সঙ্গে একটাকে মানে আর কি জুড়ে থাকে এই জিনিসগুলো। যেমন নলেন গুড়কে বলতে গেলেই আমার আবার আসবো তোমার কমলা লেবুতে, মানে আচ্ছা। এই যে হ্যাঁ, সেটাও আরেকটা part, হ্যাঁ শীতকালে। পার্ট। কেন বলছি, যে নলেন গুড় আর কমলা লেবুর জুস যেটা, সেটা মিক্স করে তুমি যদি চিকেন ডাম্পলিংগুলোকে তুমি জাস্ট টস করে নাও, অদ্ভুত সুন্দর লাগে খেতে। আচ্ছা। মানে ওটা একটা নলেন গুড়ের সসই তৈরি হয়। তো এই জন্য না নলেন গুড়টাকে আমরা এতদিন ভেবে এসেছি শুধুমাত্র Dessert item। ডেজার্টে, তা নয়, কিন্তু এটা দিয়ে প্রচুর আমরা মানে ভেজ নন ভেজ বিভিন্ন রকম, যেমন ধরো শীতের যে বাঁধাকপি বা গাজর যেগুলো ফ্রেশ ওঠে আর কি, ওগুলো দিয়ে আমি যদি মাঞ্চুরিয়ান বানাই, তো সেগুলোকেও আমি কিন্তু নলেন সসে ডিপ করতে পারি, ভীষণ ভালো লাগে। মানে কিন্তু তার মধ্যে এই নলেন সসটা বানাবো কিভাবে? হ্যাঁ, নলেন সসটার মধ্যে আমি যেটা দিই, যে একটু জাগরি পাউডারটা দিই। আচ্ছা। যদি কারোর না থাকে কোনো অসুবিধা নেই, তুমি তার মধ্যে একটুখানি লেবুর রস আর কমলা লেবুর রস, এই দুটো জাস্ট এই দুটো দিয়েও করতে পারো, অথবা এর মধ্যে তুমি সোয়া সসও অ্যাড করতে পারো। ব্যবহার করতে তো এই করলে না একটুখানি ধরো 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিলে, জাস্ট সিম আছে, ভীষণ ভালো একটা মানে একটা সস তৈরি হয়ে যায়। আচ্ছা। খুব ভালো লাগে। মানে আমি একবার করেছিলাম নলেন গুড়ের সঙ্গে ইলিশ মাছ, নলিনী ইলিশ, এটা আমার নিজস্ব রেসিপি ছিল। ওয়াও, নামটাও ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে, মানে এটা আমার অনেক জায়গায় আমি করেছি আর কি, অনেক ইয়েতে, তো খুব ভালো হয় খেতে। সেই রেসিপিটা একটু শুনি না। আমি মেনলি নলেন গুড়টাকে প্রথমেই মানে আর কি একদম আঁচ কমিয়ে নলেন গুড়টাকেই দিয়েছিলাম, তেল কিন্তু ইলিশ মাছে তখনও ইউজ করিনি। তো নলেন গুড়টা দেওয়ার পরে তার মধ্যে তোমার হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা যায় ইলিশে, তো সেই ইলিশ ওটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে, তারপরে আমি মাছটার মধ্যে অলরেডি আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা দিয়েছিলাম। আর মিষ্টি যেটা হচ্ছে মানে তোমার ইলিশের সঙ্গে নলেন গুড় যে খুব একটা বেশি দিতে হবে তা নয়, পরিমাণ মতো। ধরো 2টো ইলিশ মাছ নিলে আমার মোটামুটি 2 টেবিল চামচ মতো গুড় লাগবে। তো ওটা দিয়েই কিন্তু আমি স্টার্ট করছি,
আমি কিন্তু কোনো তেল দিচ্ছি না। আচ্ছা দেবার পরে মাছ দুটোকে একটু এপিট ওপিট করে নেওয়ার পরে লাস্টে আমি সর্ষের তেলটা উপর থেকে ড্রিজল করে দেবো। আচ্ছা দেবার পরে উপর দিয়ে আমি একটা কলা পাতা দিয়ে জাস্ট ওটাকে ঢাকনা দিয়ে দিই। অদ্ভুত সুন্দর, মানে টাচুর তুমি কখনো করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর অনেক বেশি হেলদিও, তার কারণ তেলের হ্যাঁ, ব্যবহারটা কম খুবই হচ্ছে। কম, মানে জাস্ট উপর দিয়ে একটু ড্রিজল করে দেওয়া, কিন্তু আলটিমেট ওটা খুব একটা মানে হেলদিও বটে, আবার খুব ভীষণ সুস্বাদু, tasty। ভীষণ টেস্টি হয়। আচ্ছা, এই ধরুন মানে যেটা খুব আমাদের বিড়ম্বনায় পড়তে হয় মাঝে মাঝে, এই ধরুন হঠাৎ করে গেস্ট এসে গেছে এই শীতের সন্ধেবেলা, অথচ রান্নাঘরে ঢুকে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছে না, তখন হঠাৎ করে কি বানানো যায়? তখন তো এখন তো শীতকাল, তো আমার মনে হয় ওই 1 মিনিটের কাপকেক, অথবা মানে ওটা আর কি চায়ের জল বসাতে বসাতে হয়ে যায় কিন্তু। আচ্ছা তো কিছুই লাগে না, ধরো মানে ডিম থাকলেও হয়, আর না হলে তুমি মিল্ক মেড বা ওই টাইপের মিঠাই মেডের কিছু একটা দিলে, ময়দা দিলে, মানে সবই ওই 1 টেবিল স্পুন করে যাবে, করে দিয়ে জাস্ট ওটাকে একটু বেকিং সোডা লাগে, বেকিং পাউডার, এই ক্ষেত্রে দুটোই লাগে আমার। তো দিয়ে তুমি জাস্ট এই বেকিং সোডা আর বেকিং পাউডার এটা নিয়ে অনেকের না অনেক কনফিউশন আছে, হ্যাঁ, দুটো কি ঠিক। সেম নাকি না আলাদা? না, সেম না, দুটোর কাজই একদমই আলাদা। বেকিং পাউডারটা যেটা তোমার রেস করতে মানে সাহায্য করে, বেকিং সোডাটা আবার একটু ক্রিস্পিনেস এনে দেয়। তো যে কারণে বেকিং সোডা তুমি যদি বেশি দিয়ে দাও না, তখন কিন্তু আবার ওটা হার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই কাপকেকটা যেহেতু আমার মাইক্রোওভেনে 2 মিনিট লাগে সময়, মানে চায়ের জল বসিয়ে দিয়ে চা হতে হতে তোমার একটা হয়ে গেল, জাস্ট গেস্টকে তুমি খুশি করতে পারলে। আর ওই যে বললাম, উপর থেকে তুমি একটু জেস্ট দিয়ে দিলে অরেঞ্জের, ভীষণ ভালো লাগে খেতে। মানে আমি এটা খুব করি। আচ্ছা, মানে কমলা লেবু শীতের যেমন একটা অন্যতম অঙ্গ, হ্যাঁ, এবার কমলা লেবুটা আমরা শুধুমাত্র খোসা ছাড়িয়ে সবসময় খোসা তো আমি একদম ফেলি না। ফেলেন না? আচ্ছা, না। এটাকে কি কি কাজে লাগানো যায়? যাতে আর কি, মানে তোমার এমনিতেও তোমার রূপচর্চার জন্য তো ভীষণ উপকারী, জানোই তো কমলা লেবু জেস্ট। আর এছাড়া রান্নায় কিন্তু সব জায়গাতে দেওয়া যায়, মানে খোসার যে একটা উপরে ভেতরে একটা সাদা অংশ থাকে, ওটাকে তুমি যদি আস্তে করে চেঁচে ফেলে দাও, হ্যাঁ, করে দিয়ে এবার ওই জেস্টটাকে তুমি মানে খোসাটাকে আর কি টুকরো টুকরো করে কেটে জাস্ট একটু জলে ফুটিয়ে নিলে, নেবার পরে ওই জলটাকে করে রেখে দিলে জাস্ট একটা মানে এয়ারটাইট কন্টেনারে, তো ওটা কিন্তু আমাদের এই মানে কি বলবো টোনার হিসাবে ভীষণ ভালো কাজ দেয়। আচ্ছা, আর এছাড়া এমনিতে তো এগুলো আছেই আমাদের। আচ্ছা, আর কমলা লেবুর খোসাটাকে আর রান্নায় কিভাবে ব্যবহার করা যায়? রান্নায় তুমি যে কোনো বাসা মাছ বা ধরো স্যালমন দিয়ে কোনো কিছু ফিলে তৈরি করছো, তার উপরে তুমি কিন্তু গ্রেট করে, মানে যখন ওই ভেতরে তোমার কি বলবো, যেটাতে আমরা লেবুর রস দিয়ে ম্যারিনেট করি, তো ম্যারিনেশনে তুমি এটা কিন্তু দিতে পারো, ভীষণ ভালো লাগে। কিন্তু তাতে তেতো ভাব আসে না? না না, কি ওই যে বললাম তোমাকে, সাদা অংশটা দেওয়া যাবে না, জাস্ট উপরটায়। তো এবার উপরটাকে গ্রেট করতে গেলে আমরা কি করি, একটুখানি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিই, ডিপ ফ্রিজে। তাতে কি হয়, ওই বাইরে থাকলে কি হয়, একটুখানি মানে নরম থাকে তো লেবুটা, কিন্তু যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু উপরটা একটুখানি একটু ক্রাঞ্চি হয়ে যায়, তখন আমার গ্রেট করতে সুবিধা হয়। তো ওই জাস্ট উপরটাই নেবে, মানে সাদা অংশটা তো দিলে একটু তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, দারুণ একটা রেসিপি বললেন। আর এই কমলা লেবুটাকে যে এতভাবে ইউজ করা যায়, এটা ভীষণ ইনোভেটিভ। এবার নলেন গুড়ের সঙ্গে তুমি মাখা সন্দেশ দিয়ে সুফলে যখন বানাচ্ছো, তখনও তুমি কমলা লেবু ইউজ করতে পারছো। মানে এই সব কটা খাবারই না ঘুরে ফিরে একটার সঙ্গে একটা কিন্তু কোরিলেটেড, মানে কোনো একটা ভাবে রিলেশন আছে এদের। মানে সুতরাং যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য শীতকালটা একটা খুব দারুণ সময়, যাদের কাছে রান্নাটা একটা স্ট্রেস বাস্টার। সবসময় তো বাজার থেকে আসলেই আমরা ভাবি যে এটা দিয়ে এটা করতে পারি। এই যে কিছুক্ষণ আগে তুমি যেটা বললে পালং শাক, একটা গুজরাটি রেসিপি আছে ফাবদা বলে, তো ওটাকে স্টোর করে রেখে দেওয়া যায়, মানে 3-4 মাস অনায়াসে থাকে। তো কিছুই না, কিন্তু বেসনের সঙ্গে জাস্ট পালং শাকটাকে ব্লেন্ড করে নিয়ে একটা ডো তৈরি করতে হয়, দেন ওটাকে একটা বড় রুটির মতো এই 1/4 ইঞ্চ মতো বেলে নিতে হয়। নেওয়ার পরে ওটাকে এরকম করে, যেরকম আমরা নিমকি কাটি না, কিন্তু নিমকিটা তো ছোট হয়, এটা না একটু স্ট্রিপ টাইপের হয়, বড়। আচ্ছা, দেখবি অনেক রেস্টুরেন্টেও না ওই ফাবদাটাকে দিয়ে ওরা ডেকোরেশন করে, কোনো একটা কোনো ককটেল হোক তার সঙ্গে ওরা মানে এটাকে রাখে। তো
তো এইভাবে আমি ওই ফাবদাটাকে আমার মতো করে তৈরি করি পালং শাক দিয়ে। তাতে কি হয়, আমার জলটাও খুব একটা বেশি লাগে না, যেহেতু আমাকে তো বেসনটা মাখতে গেলে একটু জল লাগে, তো সেটা আমি ওই আমার পালং শাকের কন্টেন্ট থেকেই পেয়ে যাই পুরোটা। আচ্ছা, তো ওইভাবে একটু মানে বাচ্চাদেরও ভালো লাগে, একটু হালকা সবুজ হলুদ একটা অন্যরকম কালারও এসে যায় এটা, ঠিক মানে সব রকম কালারফুল হলে বাচ্চাদের ভীষণ খেতে খুব ভালো লাগে। এটা তুমি চায়ের সঙ্গেও খেতে পারো, বিকেলে স্ন্যাক্সে। আর ধরুন এই যে চিরাচরিত যে রান্নাগুলো সবসময় মা জেঠিমারা বা ঠাকুমারা যেগুলো করে এসেছে, সেই রান্নাগুলোর মানে এখনো তো সেই রান্নাগুলো তো কখনো পুরনো হচ্ছে না, একদমই না। এই যে নতুন ধরনের রান্না এবং পুরনো ধরনের রান্না, কখনো কনফ্লিক্ট হয় এগুলোর মধ্যে? একদমই হয় না। রোজকারের রান্নায় কিন্তু আমরা এত কিছু করি না। কখন করি, আমরা যখন বাড়িতে গেস্ট আসবে বা নিজেরা মনে হলেও কখনো বিকেলবেলা একটু অন্যরকম কিছু করব। কিন্তু ভাতের পাতে তো আমরা এরকম রান্নাগুলোই খাই সচরাচর, মা ঠাকুমাদের রান্নাগুলো। এই যে পালং শাক, মূলো উঠেছে এখন, বিভিন্ন দিয়ে একটা মানে ঘন্ট বলি যেটাকে, এটার স্বাদ তো তুমি অন্য কিছুতে পাবে না। ঠিক, মানে শিম আলু বেগুন দিয়ে একটা বেশ মাখা মাখা একটা তরকারি চচ্চড়ি। এমনকি আমার মাকে দেখেছি যে শেষের দিকের অংশগুলো যেগুলো আর কি মূলো বা শাকের যে পালং শাকের ডাটার যে অংশগুলো, ওগুলোও ফেলতো না, ওইটা দিয়ে কিন্তু মারা দুপুরবেলার একটা চচ্চড়ি করতো। মানে মাছে সব বসিয়ে কোনো জল পড়তো না, শুধু রান্না করতে 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 একটা ভাজা মশলা ইউজ করতো। অসাধারণ খেতে লাগে, গরম ভাতে খেতে দারুণ দারুণ। ওটা আমি এখনো করি, মানে কোনো কিছুই নষ্ট করার মতো নেই, এই আর কি। ঠিক। তো শীতকালীন মানে আর কি কি মানে এই ধরনের তো অনেক কিছুই আপনি বললেন, যে নলেন গুড়, কমলা লেবু, যা যা শীতকালীন প্রোডাক্ট আর কি, পালং শাক, আর মানে ইনোভেটিভ আর কি করা যেতে পারে? তুমি এই যে মূলো দেখি যে আমরা মূলোটাকে অনেকেই খায় না, হ্যাঁ, কিন্তু মূলোতে এত গুণ, তো সেটা যদি আমরা একটু গ্রেট করে নিই, অনেকে ভাপিয়ে জলটা ফেলে দেয়, তো আমি কখনোই ফেলি না। কারণ হচ্ছে জলটাকে ফেলা মানে ওটার মধ্যে সব নিউট্রিশন গুলো চলে গেল। তো আমি কি করি, মাঝে মধ্যে রাতের পরোটাতে মূলোটাকে গ্রেট করে ওই গ্রেটের মধ্যে মানে ময়দা হোক আটা হোক, ওটার মধ্যেই মানে মেখে নিই। নিলেন ওর টেস্ট একটু অন্যরকম হয়। বিভিন্ন রকমের ধরো জোয়ান দিতে পারো, যাতে মূলোটাকে ফ্লেভার না, শুধু মানে মূলোটাই সাধারণত একটুখানি অনেকের গ্যাসের প্রবলেম থাকতেই পারে, তুমি যদি জোয়ানটা ইউজ করো তাহলে আবার ওইটা কেটে যায়, ব্যালেন্স হয়ে যায়। তো এরকম ভাবে না বিভিন্ন করা যায়। মানে শীতকালে বললাম আবার যেটা, যে এত রান্নার সামগ্রী থাকে, তো প্রচুর ইচ্ছা করলেই অনেক কিছু করা যায়। আর ধরুন সকালের ব্রেকফাস্ট, সেই সময়টা একটা তাড়াহুড়োর সময় থাকে, যে সকলে বাড়ি থেকে বেরোবে, তারপর ধরুন একেবারে ঘুম থেকে ওঠার পরে একটা সকালের তাড়াহুড়ো, ওই সময়টাতে খুব শর্ট টাইমে অথচ টেস্টি ব্রেকফাস্ট কি হতে পারে? আমি কি করি, যেদিনকে আমার বেরোনোর থাকে, মানে আমি একটা রেসিপি বানাই, সেটা হচ্ছে শোয়ার আগের দিন রাত্রিবেলা শোয়ার আগেই 1 কাপ চাল 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে শুতে চলে যাই। আচ্ছা, মানে সকালের ব্রেকফাস্টে যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে আগের দিন রাতে আপনাকে প্রিপারেশন নিতেই হবে। না, কিছুই না, 1 কাপ চাল 1 কাপ ডাল, সেইটুকুনি প্রিপারেশন, হ্যাঁ ওইটুকু তুমি ভিজিয়ে রাখলে, মানে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে ভিজিয়ে রাখলে, আর ওর সঙ্গে 1/2 কাপ মতো সুজি, এটাকে তুমি ভিজিয়ে রেখে শুতে চলে যাও। সকালবেলা উঠে কিচ্ছু না, ওই যেটা ভেজানো হয়েছে ওটা তো ফুলে যাবে, তো ওর মধ্যে তুমি 1 কাপ মতো দই দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে জাস্ট মানে জল টল কিছু দেবে না, ব্লেন্ড করে নেবার পরে ওর মধ্যে শীতকালীন যা খুশি সবজি দাও, বিশেষ করে ক্যাপসিকাম, গাজর, যেটা খুব হেলদি আর কি, তা কিছু কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা দিয়ে জাস্ট ওটাকে মিশিয়ে তুমি ননস্টিকের যে প্যানগুলো আছে না, একটু অয়েল ব্রাশ করে নিলে, কোনো তেলও লাগে না, জাস্ট অয়েলকে একটুখানি ব্রাশ করে নিলে, আর খুব যদি ভালো ননস্টিক হয় তাহলে কিন্তু অয়েল ব্রাশ করারও দরকার হয় না, জাস্ট একটা ল্যাডল তুমি স্পুন ওটা মানে দিয়ে দিলে, দিয়ে মানে উলট পালট করে ওই গোলা রুটির মতন, গোলা রুটিও বলতে পারি বা প্যানকেক টাইপেরও বলতে পারি, অথবা খুব সুন্দর চিলা টাইপেরও বলতে পারি, করে ওটাকে তুমি যে কোনো সস ফস দিয়ে খেয়ে বেরিয়ে যাও, বা তুমি টক দই তো তোমার থাকেই, যেহেতু তুমি এটার মধ্যে দিয়েছো, ওইটার মধ্যে একটু পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে একটু রায়তা করে নিলে, ডিপ করে খেয়ে বেরিয়ে গেলে, মানে ওর মধ্যে তোমার পেটটাও ভরা থাকে, যেহেতু চাল ডাল, ফুল অফ নিউট্রিশন,
পুরোটাই রয়েছে, আর খুব একটা আমার তেলও লাগছে না যে না আবার তোমাকে একটু ভারী হ্যাঁ, খাবারও হলো, সপ্তাহে অনেকক্ষণ পেটে থাকে। একদম খুব ভালো হয় খেতে। যেমন শীতকালে পিকনিক টিকনিকে গেলে আমি কিন্তু এটা নিয়ে যাই সঙ্গে আচ্ছা। করে, মানে সারাদিন হয়তো ভাতটা খাওয়া অনেক হবে না। সময় আমরা দেখেছি যে এই ধরনের চিলা করতে গিয়ে না উল্টানোর সময় ভেঙে যায়, মাঝখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে, এগুলো কেন হয়? কনসিস্টেন্সিটা কি? মানে ওই যে মাপটা বললাম না, একটু মাপটা খেয়াল রাখতে হবে। আচ্ছা। মানে যা তুমি চাল ডালের মাপ নেবে তার থেকে হাফ নিতে হবে তোমার সুজি, আর হাফ নিতে হবে দই। তাহলে কিন্তু আর ভাঙার কোনো স্কোপ থাকবে না। কারণ সুজিটা যদি আমি কখনোই 1 কাপ নিয়ে নিই তাহলে কি হবে, ওটা ফুলে গিয়ে ওটা তো ডবল হয়ে যায়, তো তখনই না ওই মানে কি বলবো শুকিয়ে যায় ব্যাপারটা, তখনই কিন্তু ওটা ফেটে যায়, ব্রেক হয়ে যাবে। হ্যাঁ তখনই ব্রেক হয়ে যাওয়ার চান্সটা থাকে। অসাধারণ। মানে সকালবেলা এত তাড়াহুড়োর মুহূর্তে একটা চটজলদি আবার ভারী ব্রেকফাস্ট, এটা দারুণ একটা রেসিপি বললেন। খুব দরকার, কারণ এটা আমরা করি ওই জন্য সুবিধা হয়, ঠিক, চট করে বেরিয়ে যাওয়া যায়। তো দারুণ একটা আড্ডা দিলাম আমরা। মানে রান্নাঘরে রান্না করতে করতে এবং প্রত্যেকদিন সংসারের কাজ করতে করতে বোধহয় বিভিন্ন টিপস মাথায় আসে, আর সেইগুলো আপনাদের মতন রন্ধন শিল্পীর থেকে শুনতে গেলে তো মোটামুটি আজকের দিনটাই কভার হয়ে যাবে। তো আমাদের তো সময় মোটামুটি একেবারেই শেষ হয়ে এসছে। তো আজকে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট টিপস যদি আপনি দিয়ে দেন। কখনো কখনো দেখবে তরকারিতে খুব ঝাল হয়ে গেছে, হতেই পারে, তো সেক্ষেত্রে তো ওটা তো আর কিছু করার থাকে না, কিন্তু আমি বলি একটু 1 চামচ মতো, যত বড়ই তরকারি হোক না কেন, মানে যতটা কোয়ান্টিটিতেই হোক না কেন, 1 চামচ টক দই, আর 1 চামচ যদি ঘরে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আমুল গুঁড়ো দুধ যেটা থাকে না, ওটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে একটা ফোঁটা পর্যন্ত ওয়েট করে নামিয়ে দাও, তো দেখবে ওই ঝালটা ব্যালেন্স হয়ে যায়। দারুণ দারুণ টিপস। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে দ্য ওয়ালে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এরকম নানা ধরনের মজাদার পডকাস্ট শুনতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।